আবাসন, পরিবহন ও শিক্ষক সংকট সমাধানের আশ্বাসে ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত তিতুমিরের শিক্ষার্থীদের। রাতেই স্বাভাবিক হয় যান ও ট্রেন চলাচল। দেনা পরিশোধের চাপ বাড়ছে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের। তেলের উপর নির্ভরতা কমাতে গ্যাস ও কয়লা সরবরাহ স্বাভাবিক রাখার তাগিদ। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো। টঙ্গীর তুরাগপাড়ে চলছে দ্বিতীয় পর্বের ইজতেমা। কাল আখেরি মুনাজাতে শেষ হবে জুবায়েরপন্থীদের সম্মেলন। মুসলমান যারা ঈমানওয়ালা হয়ে যায় আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির মহোৎসব। মেশানো হচ্ছে গোখাদ্য থেকে শুরু করে কাপড়ের রং। ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা চিকিৎসকদের। রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক হোটেলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। মধ্যরাতে পুলিশের অভিযানে একজনকে আটক। আমরা যে বিষয়ে একটা অভিযোগ আছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে। না, এর বেশি ভাই প্লিজ, সরি ভাই প্লিজ। দিল্লির বিধানসভা নির্বাচন কাল আম আদমি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মুসলিম অধ্যুষিত আসনগুলোতে চমক দেখাতে চায় রাহুলের দল। চিটাগাং কিংসকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল। এলিমিনেটর জিতে শিরোপা স্বপ্ন টিকিয়ে রেখেছে খুলনা টাইগার্স। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অবশেষে বিশ্ববিদ্যালয় করার দাবি থেকে সরে এসে অবরোধ স্থগিত করল তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আবাসন, পরিবহন, ল্যাব স্থাপন ও শিক্ষক নিয়োগ সহ কয়েকটি দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতেই কর্মসূচি স্থগিত করে তারা। এর প্রেক্ষিতে সোমবার রাত 9:30টার দিকে মহাখালীতে যান ও ট্রেন চলাচল আবারও শুরু হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়কে আন্দোলনে কলেজটির শিক্ষার্থীরা। দুপুর 12:15টার দিকে শিক্ষার্থীরা মহাখালী থেকে গুলশানগামী সড়ক এবং বিকেল 3টার পরে রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া মানুষরা। ওই সুনামগঞ্জ থেকে আসছি, এখানে শ্যামলী যাব, ওই দিক থেকে কোনো গাড়ি আসতেছে না। আমরা অফিসে ঠিক মতো যাইতে পারতেছি না বা সময় মতো অফিসে মুভ করতে পারতেছি না। মানে আমরা তো একটা বিভ্রান্তিতে পড়ে যাই। আমরা শুধু না, সারা দেশবাসী সাফার করতেছে। মানে অসংখ্য রুগী, অসংখ্য মানুষ পথ চলতে পারে না। এরা যে কোনো সময়ে সে রাস্তা বন্ধ করে দিচ্ছে। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দল কথা বলতে আসে শিক্ষার্থীদের সাথে। আলোচনার পর গণমাধ্যমকে তারা জানান, যদিও শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তবে এখন বিশ্ববিদ্যালয় করার দাবি মানা না গেলেও অন্যান্য দাবিগুলো মেনে নিচ্ছে তারা। এ সময় জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ। গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলোর মান উন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। জানান, 7 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক দফা না থাকলেও এই রাষ্ট্রের কাছে আমাদের এক দফা পড়ে থাকবে। আমরা শুধু আসলে বুঝে দিব, কারণ আমাদের দাবিটি সম্পূর্ণ করতে আমাদের জন্য যাবতীয় সংশ্লিষ্ট 7 দিনের মধ্যে সোমবার আগামী মঙ্গলবারে আমরা এরকম কর্মসূচি ঘোষণা করব। এরপর অবরোধ স্থগিত করে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। ফলে স্বাভাবিক হয় যান ও ট্রেন চলাচল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের
89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশে বিএনপি নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 2.5 ঘণ্টার এই ভার্চুয়াল সভার পুরো সময়ে তারেক রহমান যুক্ত ছিলেন। বাবার জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ করেন ছেলে তারেক রহমান। আলোচনায় তুলে ধরেন দেশের প্রতি জিয়াউর রহমানের ভালোবাসা ও দেশ গঠনে তার অবদানের কথা। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সর এম আহমেদ সহ আরও বহু বিএনপি নেতা। সভা শেষে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। দেনা পরিশোধে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কারো কারো মত, গ্যাস ও কয়লার সরবরাহ ঠিক রাখা গেলে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপরে নির্ভরতা কমবে। পিডিবি বলছে, ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে, উৎপাদন সংকটের আশঙ্কা নেই। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে 18,000 মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের শঙ্কা। প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন। গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো ক্ষেত্রে 6 মাসের বিল বাকি ছিল। তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি, কারণ তখন আমাদের ফুল লাইফ লাইন ছিল। মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা, তখন এটা আমাদের হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি 20 টাকার বেশি। অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ 8 টাকার কম। বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর। তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো। বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত 1/3। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো, যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না। পিডিবি বলছে, বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ, এবং প্যারালালি তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায়। গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, বছরে অন্তত $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে। এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক, তাহলে 20,000 কোটি টাকা বেঁচে যায়। তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে, বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে। আগের সরকারের ধারাবাহিকতা সব জায়গায় সরকার হাত দেয়নি, না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট, অথচ 16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং টঙ্গীর তুরাগ তীরে সহকর্মী তাজনুর ইসলাম আছেন। আমরা দেখে আসতে চাই এখন কি চলছে সেখানে। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তো আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আজ আর কি কি আনুষ্ঠানিকতা চলবে জানাবেন। না দেখুন, ঠিক ফজরের পর থেকে কিন্তু যে আনুষ্ঠানিকতা, যে বয়ানের যে ব্যাপারটি সেগুলো শুরু হয়েছে। একটি বিষয় যে আজকে ভারত এবং পাকিস্তানের দুজন মাওলানা আলাদা করে বয়ান করবেন এবং সেই বিষয়টিকেই তাবলিগ জামাতের পক্ষ থেকে, অর্থাৎ তাবলিগ জামাতের যেই পক্ষ অর্থাৎ শুরাই নিজাম, তারা কিন্তু এরই মধ্যে আলাদা করে বলেছেন, যার ফলে কিন্তু
সেই যে প্রত্যেকটি খিত্তাতে আলাদা করে যেই নসিহত করার যে ব্যাপারটি অর্থাৎ বয়ান করার যে ব্যাপারটি সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং যেটি হচ্ছে যে যখন ভারত এবং পাকিস্তানের মাওলানারা বয়ান করে থাকেন তারা মূলত উর্দু কিংবা হিন্দি ভাষায় তাদের মতো করে বয়ান করেন এবং বাংলাদেশের কোনো একজন আলেম সেটিকে আসলে তর্জমা করেন। তবে দিনের আজকে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেটি কিনা বাদ আসর হওয়ার কথা, সেটি হচ্ছে যে প্রত্যেক বাড়ি প্রত্যেক ইজতেমায় আলাদা করে এই বিষয়টিকে তাবলিগ জামাতের পক্ষ থেকে আলাদা করে বলা হয়। সেটি হচ্ছে যে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে মূলত আজকে, সেটি বাদ আসরের পরে হওয়ার কথা রয়েছে। এর বাইরে আসলে সারাদিনের যেই স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো তো চলতেই থাকবে। তবে একটি বিষয় আলাদা করে চোখে পড়ার মতো যে যেহেতু প্রথম পর্বের যে ইজতেমা ছিল শুরায়ে নিজামের, সেখানে যেই পরিমাণ মানুষের উপস্থিতি ছিল কিংবা যেই পরিমাণ লোক সমাগম ঘটেছিল সারা বাংলাদেশে, সেই জায়গা থেকে এই দফায় খানিকটা মানুষের সংখ্যা খানিকটা কম সেটি আসলে বলা যায়। যেহেতু শুরায়ে নিজামের পক্ষ থেকে এই যে তাবলিগ জামাতের যেই দুই পর্ব ভাগ করার কারণে এলাকা ভাগ করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ কোন ইজতেমায় আসলে অংশ নেবেন। তবে একটি তথ্য যে নিরাপত্তার যে বিষয়টি অর্থাৎ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেটি আসলে খুব স্পষ্টভাবে চোখে পড়ার মতো। এবং আমরা এই যে আমরা এই মুহূর্তে 7 নম্বর গেটে রয়েছি, টঙ্গীতে 7 নম্বর গেটে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে সেখানে ব্যাপক রকমের পুলিশের উপস্থিতি রয়েছে এবং কোনোভাবেই যেন কারো নিরাপত্তার বিঘ্ন না ঘটে সেই ব্যাপারটি নিশ্চিত করতে শুরায়ে নিজামের পক্ষ থেকে একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া সম্ভব সব রকমের ব্যবস্থা কিন্তু এই যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব যেটি চলছে আজকে দ্বিতীয় দিন সেটিতে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ তাজনুর। নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার চলছে। গোখাদ্যের সাথে মেশানো হচ্ছে রং, ফিটকিরি সহ ক্ষতিকর নানা সামগ্রী। চিকিৎসকরা বলছেন এসব গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে নেমেছে প্রশাসন, এর মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। কারখানায় নোংরা পরিবেশ, কাটা হচ্ছে এক একটি টিনের কৌটা, বেরিয়ে আসছে দুর্গন্ধময় চিনির শিরার দলা। এগুলো মূলত আমদানি করা গোখাদ্য, তবে ব্যবহার হচ্ছে গুড় তৈরিতে। নাটোরের লালপুরের আরবাব, পশ্চিমপাড়া, মহরকয়া, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, হাগরাবাড়ি, ওয়ালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে চলছে সব। কয়েকটি প্রক্রিয়ায় চলে ভেজাল এই কারবার। প্রথমে মেশানো হয় গোখাদ্য, এরপর কাপড়ে ব্যবহৃত রং, ময়দা, হাইড্রোজ, চুন, ফিটকিরি সহ নানা উপাদানের মিশ্রণ। তারপর জাল দেওয়া হয় ঘণ্টাখানেক, তৈরি হয় গুড়। আমরা ভারত থেকে ইম্পোর্টেড গুড়ের গুড়, চিনির গুড় আইনি দেখা যাচ্ছে যে এখানে মিক্স করি আমরা গুড় বানাই। সবাই করে এলাকা দেশে লালপুরটার পক্ষে কত তোমরাও করে, এই সাথে করতেছি পেটের জন্য। আমার এলাকার যারা ব্যবসায়ী তারা ওখান থেকে লিয়া যায়, জিনিসটা বানালে আসি, আবার যার যার যেখানে মহাজন আছে তার কাছে মহাজনের কাছে মাল পৌঁছা দেয়। এরই মধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এসব গুড়। কারো দেখে বোঝার উপায় নেই, পুরোটাই ভেজাল, অস্বাস্থ্যকর। বিপাকে পড়ছেন প্রকৃত গুড় উৎপাদনকারীরা। যে গুড়গুলো আপনার গরু ছাগলে এগুলা খাওয়ায়, এই গুড়গুলা লিয়ে আসি ধরেন ওরা জাল করি, চিনি মিশ্রয় দেওয়া জাল করতেছে। অসাধু ব্যবসায়ী টিনের গুড় গালায় চলে আসতেছে। লিয়ার সাথে এটা আমরা যে পরিশ্রম করি পরিশ্রম অনুসারে ফল পাই না। পিঠে আটা খায়, তালের বড়া বানা খায়, চা খায়, কিন্তু এটি যে গরুর খাদ্য এটা আমরা জানিনি। চিকিৎসকরা বলছেন এসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি ও লিভার অকেজ হওয়া, ডায়াবেটিস সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। ভেজাল গুড় উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে, নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ। নাটোরের লালপুরে এই অবৈধ কারখানার সংখ্যা অনেক এবং আমরা প্রায় নিয়মিতই এই ব্যাপারে অভিযান চালাচ্ছি এবং অভিযান চালিয়ে এগুলা বন্ধ করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে অভিযান পরিচালনা করছে। মনে হয় যে ভেজাল গুড় উৎপাদনকারী যে ব্যবসায়ীরা আছেন তারা অচিরেই এই ভেজাল গুড় উৎপাদনের প্রক্রিয়াটি বন্ধ করবেন। এলাকাবাসীকে ভেজাল গুড় তৈরির কারখানা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।
রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোর কথা বলে দালাল চক্রের লোকজন তাকে হোটেলটিতে এনেছিল বলে কাফরুল থানার মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটকও করেছে পুলিশ। আশপাশের লোকজনের অভিযোগ হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলত, তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। মালয়েশিয়া যাওয়ার জন্য বলছে, পরে আসতে পরে দেয় বলছে যে তোরা তো এমনি নিতে পারি না, জামাই বউ হিসেবে নিবি। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন এই নারী। অভিযোগ 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। বিষয় সে বলছে পরে ও মনে আসতে দেখা করতে ওই সুখিয়া খালাহারা ট্রেনিং এর কথা করে নিয়ে এসে উপরে যা দেখছে আরো 6-7টা মাইয়া, তো ওই স্বাভাবিকভাবে উঠছে, কোনো ওই হয় নাই, স্বাভাবিকভাবে ট্রেনিং এর কথা কয়ে বাসার থেকে আসছে। আসার পরে দিয়ে ওইখানে ছিল, তারপর যখন রাত বিষয় হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। টাকার বিনিময় করে সকালে আবার জায়গা, আবার রাত্রে আইয়ে। ভবনের 5ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম। সেটির মালিকও জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা ছিল। এসব বিষয়ে প্রশ্ন করলে মুখ খুলতে নারাজ হয় ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের কর্মকর্তারা। গণমাধ্যম এড়িয়ে গেছেন তারা। আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরটা তো তদন্ত চলমানের বিষয়ে আমাদেরকে কাজ করতে তো দিবেন নাকি? আমরা যে বিষয়ে একটা অভিযোগ আছে ওই বিষয়ে তদন্ত চলমান আছে না, এর বেশি ভাই প্লিজ, সরি ভাই প্লিজ। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে কিছু বলতে চান না এই পুলিশ কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলোকে দেয়া টাকা বাজার থেকে তুলে নিতে চেয়েছিল ব্যাংক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলো। 2.5 মাসে ওঠানো সম্ভব হয়েছে মাত্র 3000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন সরকারি বিল বন্ডের চেয়ে বাংলাদেশ ব্যাংকের বিলে সুবিধা কম থাকায় ব্যাংকগুলোর সাড়া কম। লক্ষ্যমাত্রা অনুযায়ী অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে না পারায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যুদ্ধটা আরও কঠিন এবং দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে 6টি দুর্বল ব্যাংকে 22,500 কোটি টাকা বিশেষ ধার দেয় বাংলাদেশ ব্যাংক। কথা ছিল বাজারে ছাড়া এ অর্থ বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেওয়া হবে, যাতে এটি মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব না ফেলে। কিন্তু গত 2.5 মাসে উত্তোলন করা সম্ভব হয়েছে মাত্র 3,700 কোটি টাকার মতো। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন সরকারি বিল বন্ডের তুলনায় বাংলাদেশ ব্যাংকের বিলে সুদের হার ও সুবিধা তুলনামূলক কম, যে কারণে এ খাতে টাকা খাটানোই আগ্রহ কম ব্যাংকগুলোর। ট্রেজারি বিল দেখেন বা বন্ড দেখেন, এখানে আমরা উই সি মোর অপরচুনিটিস। হ্যাঁ, আমরা শুধু এখন বাংলাদেশ ব্যাংক বিলে কেন যাব? প্লাস টেনর ওয়াইজ তো আপনার ফ্লেক্সিবিলিটি নেই। আপনার ফ্লেক্সিবিলিটি এখানে আছে মানে ট্রেজারি বন্ডের বিলে, তো স্বাভাবিকভাবে আমরা ওখানে যাওয়ার খুব একটা দেখি না, মানে কোনো কারণ দেখি না। গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল্ডিংয়ে সেখানে আমার রিটার্ন বেশি। লোকজন গভর্নমেন্টটাই কিনতেছে, বাংলাদেশ ব্যাংকেরটা কিনছে না, কারণ বাংলাদেশ ব্যাংক তো আপনাকে ব্যাংক রেটের ধারে কাছে বা রিপো রেট বা পলিসি রেটের ধারে কাছে দিবে আপনাকে, তাই না? আর ওইখানে তো আমি পলিসি রেট প্লাস আরও কিছু 2-3% বেশি পাচ্ছে সে। বিশ্লেষকরা বলছেন সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্য সফল হয়নি। এর সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাকা যুক্ত হওয়ায় মূল্যস্ফীতির যুদ্ধ আরও কঠিন হয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার উদ্যোগ চালিয়ে যেতে হবে। মানি সাপ্লাইটা যে আসলো, আসার পরে যে ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলো বাড়ার কথা ছিল, তাই না? তো সেইগুলো যদি আবার না বেড়ে থাকে,
তাই না? তাহলে তো আবার মানে ডাবলই আমরা দুই দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? যতই আসলে বাংলাদেশ ব্যাংক থেকে ইনজেক্ট করবে মানি মার্কেটের সাপ্লাই বেড়ে ইনফ্লেশনটাকে যুদ্ধটাকে কঠিন করে দেবে। তো এটার আরও সময় আছে, বাট খুব দ্রুতই এটার হয়তো সমপরিমাণ টাকা বা যতটা কাছাকাছি এটা যাওয়া যায় এটাকে স্টেরিলাইজেশনের মাধ্যমে উঠিয়ে নিয়ে আসতে হবে। না হলে মেইন সমস্যা হলো ইনফ্লেশনের বিরুদ্ধে যুদ্ধটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ধীর গতিতে হলেও দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য বিভিন্ন উপায়ে তুলে আনা হচ্ছে, তাই এটি মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব ফেলছে না বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক। শুধুমাত্র বিবি বন্ড না, যেহেতু আমরা দেখবেন প্রচুর ট্রেজারি বন্ডের মাধ্যমে টাকাটা বাজার থেকে উঠে আসছে, অর্থাৎ বাজারে যে অতিরিক্ত যে তারল্যটা গেছে সেটা কিন্তু সেই হিসাবে অতিরিক্ত হিসাবে নাই, যে কোনো প্রক্রিয়ায় এই তারল্যটা উঠে এসছে এবং উঠে এসছে বলে আমরা মনে করছি যে সেটা ইনফ্লেশনে খুব বেশি নেগেটিভ প্রভাব ফেলছে না। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতা ও সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রচারের সময় তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে এই মামলা করা হয়। একই সাথে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটনার অভিযোগও রয়েছে। ওই সময়ে দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করে। ওই মামলায় বিএনপি শতাধিক নেতাকর্মীও আহত হয়েছিলেন। রাজধানীর মিরপুর 14 নম্বর এলাকায় টেকপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও একটি রিকশার গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাত সোয়া 1টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কয়েকটি রিকশা পুড়ে যায়। স্থানীয়রা বলছেন অটোরিকশার চার্জিং স্টেশন থেকে আগুনের সূত্রপাত। তাদের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়েই এসব রিকশার গ্যারেজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও প্রতিকার মেলেনি। চাউটাকে কারেন্টের তার মুড় আগুন লাগিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে কাটছি, পেঁয়াজ কাটে আবার টাইম ছিটাছি, ছিটার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। যে অটোগুলো চার্জ দেয় এই অটো চার্জের কারণে, অবৈধ লাইনের দিয়ে চার্জ দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা আপাতত এই জায়গায় নাই। প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাঁচের বোতলে মদ উৎপাদন করছে দেশের একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। পরীক্ষামূলকভাবে 1 লিটারের বোতল বাজারজাত শুরু করেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। ভালো সাড়াও মিলছে। ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে অ্যালকোহল তৈরি হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয় মেশিনে। এতে যেমন স্বল্প সময়ে পর্যাপ্ত উৎপাদন সম্ভব হচ্ছে, তেমনি রাজস্ব আয় বাড়বে বলে প্রত্যাশা কেরু কর্তৃপক্ষের। 87 বছরের পুরনো দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে মদ উৎপাদন করে আসছিল। এবার সে ধারার পরিবর্তন হয়েছে। 8 কোটি টাকা ব্যয়ে ডিস্টিলারি বিভাগে বসেছে স্বয়ংক্রিয় মেশিন। নিমিষেই উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ। হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র। এতে কমেছে সময় ও উৎপাদন ব্যয়, নেই সিস্টেম লসও। অটোমেশনে প্রোডাকশন করছি। এই অটোমেশনে প্রোডাকশন করার কারণে আমাদের অধিক উৎপাদন হচ্ছে। ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো, এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না। এই মেশিনেই কাচের বোতলে মদ উৎপাদন করছে কেরু। প্রাথমিকভাবে 1 লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে। প্রিমিয়াম ব্র্যান্ডের এই মদের বেশ সাড়া মিলেছে বাজারে। অটোমেশিনে কাচের বোতলে মদ উৎপাদন করে কেরুর আয় আরও বাড়ানোর প্রত্যাশা কর্তৃপক্ষের। অটোমেশন আমাদের ইউরোপিয়ান মেশিন এবং ইউরোপিয়ান ফিল্টার ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান আরও বৃদ্ধি পাচ্ছে। তো আশা করতেছি যে আমরা উত্তর কেরু কোম্পানির আর্থিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। আগে অনেক সময় দেখা যেত যে আমরা প্রয়োজন মতো ফরেন লিকার বাজারে অনেক সময় দিতে পারতাম না। এখন এই অটোমেশন হওয়ার ফলে আমরা যখন বাজারে যেভাবে চাহিদার দরকার সেভাবে আমরা দিতে পারবো। কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও। গত অর্থবছরে শুধু ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয়েছে 150 কোটি টাকা। 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 150 কো
মদের চাহিদা বাড়ার সাথে সাথে চেষ্টা ছিল স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করার। অবশেষে সেই স্বয়ংক্রিয় মেশিনে মদ উৎপাদন শুরু হয়েছে। এতে যেমন উৎপাদন বাড়বে, তেমনি প্রত্যাশা রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি করার। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। 4 দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম থাকলেও স্থলবন্দরটি পাথর আমদানি কেন্দ্রিক। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাথর আমদানি না হওয়ায় এই বন্দরে এখন স্থবিরতা দেখা দিয়েছে। এতে রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, তেমনি কাজ না থাকায় বিপাকে পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পণ্য আমদানির ট্রাক আর শ্রমিকদের হাগডাকে ভরপুর থাকত বন্দরের ইয়ার্ড। তবে গেল 2 মাস ধরে ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় নেই আগের সেই কর্মচাঞ্চলতা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর ফলে গত 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। এতে কর্মহীন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ শ্রমিকরা। গাড়ি অনেক কেয়ারিং করতো, ভালো শ্রমিকরা ভালোভাবে চলতে পারতো। এখন আর পাথরের গাড়িগুলো আগের মতো সেরকম আসতেছে না, তো শ্রমিকরাও সেরকম আর ভালোভাবে চলতে পারতেছে না। গাড়ি না আসলে আমরা খুবই অবস্থানে খারাপ হয়ে যাবে। ভারত থেকে আমাদের বোল্ডার আসতেছে, কিন্তু বোল্ডার আসা যে আসতেছে এটার মান ভালো না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা স্মুথলিভাবে ব্যবসা করতে পারতেছি না। ফ্ল্যাট বুকিং নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত এটা সমাধান হয় আমরা উপকৃত হব। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভুটান থেকে পাথর আমদানি না হওয়ায় কিছুটা স্থবিরতার কথা জানালেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা। আলোচনার মাধ্যমে 2 দেশের অভ্যন্তরীণ বিষয়টি দ্রুত সমাধানের আশা তার। এই সমস্যাটা ভারত এবং ভুটানের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সমস্যার কারণে আমাদের এখানে আমদানি বন্ধ আছে। এতে করে বন্দর সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ময়মনসিংহের ত্রিশালে একটি ব্রিজের জন্য কষ্ট করছে সাধারণ মানুষ। কাজ ধরা 3 বছর পার হলেও পোড়াবাড়ি বাজার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। মাত্র 30% কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। 1982 সালে নির্মিত পুরনো একটি বেইলি সেতুই এলাকাবাসীর ভরসা। গুণে শেষ করা যাবে না এমন জোড়াতালি দিয়েই টিকিয়ে রাখা হয়েছে বেইলি সেতুটি। ঝুঁকি নিয়ে পারাপার চলছে, প্রায় দুর্ঘটনা ঘটছে। 2005 সালে আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন এই ব্রিজের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম। তারপর আজ অবধি বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে নাগরিক এই সমস্যাটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে, কিন্তু সমস্যার সমাধান আজ অবধি হয়নি। হিরু নদীর 2 পারে ব্যস্ত জনপদ। ময়মনসিংহের ত্রিশালে উপজেলার পোড়াবাড়িতে অবস্থিত এই বেইলি ব্রিজ যুক্ত করেছে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলাকে। সেতুটি হেঁটে পার হওয়া যাক। 1982 সালে নির্মিত বেইলি সেতুটি অসংখ্য জোড়াতালিতে কোনো মতে টিকে আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ আর হালকা যান। ওই যে একটা ব্রিজ দিছে, অনেক মানুষ মরে আহত হয়েছে, মানুষ গরু বাছুর সব হয়েছে। ওই টানা ব্রিজ আঙ্গুর চলে না, পরে আর ব্রিজ হচ্ছে না, ব্রিজের আঙ্গুর প্রয়োজন দরকার। সংকট নিরসনে পাশেই নির্মিত হচ্ছে 8.5 কোটি টাকা ব্যয়ে 70 মিটার দীর্ঘ নতুন একটি ব্রিজ। সেতুর 3টি স্পেনের মধ্যে একটি এখনো করা যায়নি। এজন্য দরকার 19% জমি অধিগ্রহণ। ওদিকে নদীর তীরবর্তী দরিদ্র ভূমি মালিকরা জমি ছাড়তে নারাজ। স্থানীয়দের অভিযোগ, অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না করেই কাজ শুরু করায় দেখা দিয়েছে জটিলতা। 3 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। কোনো ন্যায্য মূল্য আমরা জানি পাইও না এবং শুনিও নাই, কোনো কাগজপাতি এখানে আসেনি আমাদের। জমিদাতারে টাকা দিব না কি দিব এটা বুঝাই যাওয়া লাগবো, এইটা তোমার তারা নাই। খালি কলে ভাঙ্গিয়া দাও, খালি ভাঙ্গিয়া দাও, ভাঙ্গিয়ে দেবো, হাওয়ার পর ভাঙ্গিয়ে দেবো। এখানে যাদের জায়গা আছে তারা যদি একোয়ার করে দিত হয়তো তাহলে এটা ভালো হইতো। 2020 সালের 27 ফেব্রুয়ারি ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2023 সালের 26 আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত মেয়াদ নির্ধারণ হয়েছে।
আমরা খুব দ্রুততা সময়ের মধ্যেই যেন এই কাজটা সম্পূর্ণ করা যায় এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং যারা কাজ করছেন তাদের সাথেও আমরা কোঅর্ডিনেট করে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ হওয়ার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্রিজটি নির্মাণ হলে যাতায়াত সহজ হবে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুকুর আতঙ্কে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুরের গ্রামবাসী। গত 4 দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত অন্তত 20 জন। আত্মরক্ষায় শিশু থেকে বয়স্ক সকলেই বাড়ি থেকে লাঠি হাতে বের হচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাড়ির পাশে খেলতে গিয়েছিল 2য় শ্রেণীর শিক্ষার্থী আফরিন। ফিরে আসার সময় তাড়া করে কুকুর, কামড় দিয়ে তুলে নিয়ে যায় পায়ের অনেকটা মাংস। শনিবার থেকে ভর্তি সদর হাসপাতালে। কুকুর থেকে দৌড় মারছিলাম, উঠে পড়ে সকল কুকুরি খাপড়াই 2 জায়গা তো টইন গেছে আর খেজা মেজা করতে 4 জায়গা কামড়াইছে। একই দিন কুকুরের আক্রমণের শিকার কৃষক শখিদুল। মাঠ থেকে বাড়ি ফেরার সময় পড়েন বিপদে। একদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন তিনি। আমি তো আজকে মাঠে কাজ করতে আসি, পিছন থেকে কামড় দিতে কামড় পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আবার কামড় দিতে এই জায়গা লেগেছে। ঝিনাইদহ সদরের লক্ষ্মীপুর গ্রামে 3000-এর বেশি বাসিন্দা। গত 4 দিনে অন্তত 20 জনকে কামড়েছে কুকুর। শিশু থেকে বয়স্ক রেহাই পাচ্ছে না কেউ। কুকুরের হঠাৎ এমন খ্যাপাটে আচরণে আতঙ্কে গ্রামের বাসিন্দারা। এমন অবস্থায় লাঠি ছাড়া বাইরে বের হচ্ছেন না গ্রামবাসী। আমার সাথে তো কামড় মারতে গেছে পিটি পুকুরে যে ঝাঁপ দিচ্ছে, অসম্ভব কামড়াচ্ছে। একদিন 4-5 জনকে কামড়াচ্ছে, কারো পুকুরের মধ্যে দাবড়া ফেলে দিচ্ছে। আর এই তাবৎ বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, পুরো গ্রামটাই দৌড়ে বেড়াচ্ছে কুকুর। বড় বড় সবাই বাড়ির থেকে বাসার থেকে বেরোতে পারতেছে না এবং লাঠি ছাড়া রাস্তায় যাওয়া যাচ্ছে না। কুকুর দেখলেই হচ্ছে যে কামড়ানোর জন্য সবাইকে উৎপাত শুরু করে দিছে। গেট দিয়ে রাখিছে, কুকুর আসে ভয়তে তো গেট দিয়ে রাখিছি, গেট তো খুলি নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ তাদের। কুকুর যদি আসলে পাগলা কুকুর হয়ে গেলে আসলে বিপজ্জনক। এটা চেষ্টা করতে হবে সবাই সতর্ক থাকার জন্য। আর এছাড়া প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ করবো, আজকেই যোগাযোগ করবো প্রয়োজনে। স্থানীয়রা জানায় গ্রামে প্রায় 30টি কুকুর ছিল। বাসিন্দাদের পিটুনিতে এরই মধ্যে প্রাণ গেছে কয়েকটির। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার বেশ কিছু ভিন্নতা নজর কাটছে চট্টগ্রাম বইমেলায়। কিছু স্টলে বৈচিত্র্য আর সচেতনতামূলক কার্যক্রম চলছে, আবার শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষণীয়। লেখক পাঠক সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ, প্রতিদিনই নতুন বই আসছে। গাছের ছোট বড় টুকরো দিয়ে চট্টগ্রামের বইমেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভিন্নধর্মী এই স্টল, যেখানে প্রতিটি বইয়ের সাথে মিলছে গাছের চারা। পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই উদ্যোগ। গাছ কাটার বা গাছের যে নিধনের যে চিত্রটা, এটা এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। মানে অবাধে বৃক্ষ নিধন না করে আমরা বৃক্ষ রোপণের ব্যাপারে উৎসাহিত হই, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। প্রিয় লেখকের বই কিনতে চট্টগ্রামের মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ। দল বেঁধে কিনছেন পছন্দের বই। একটা বইয়ের মধ্যে একটা হিস্ট্রি একটা বই পড়লাম, বাস্তবতা নিয়ে অনেক কিছু লিখছে, ভালোই লাগলো। লিস্ট অনেকগুলোই করা হয়, কিন্তু লিস্ট অনুযায়ী আসলে কেনা হয় না। দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনা হয়। বই মেলায় আসছি, বই কিনবো, হুমায়ুন আহমেদ বা উপন্যাসের বইগুলা কিনবো। যেগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে ওই টাইপের বইগুলো বেশি পড়া হয়, বেশি পছন্দ হচ্ছে। পুরনো রাইটারদের বই পড়তে বেশি পছন্দ করি। হুমায়ুন আজাদ থেকে শুরু করে, বিভূতিভূষণ থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে সবার বই আমি পড়তে পছন্দ করি। সন্ধ্যার পর বারের লেখক পাঠক সমাগম, প্রতিদিন আসছে নতুন বই। ক্রেতারাও আসছে তাদের পছন্দের কবিদের, লেখকের বই কিনছে। প্রথম দিন অনুযায়ী তৃতীয় দিন অনেকটা কম, প্রথম দিনই ভালো ছিল। আরও প্রায় 23 দিন মতো রয়েছে। প্রতি বছরে এবারও খুব জমজমাট হবে। আমরা মনে করি যে এখানে নিরাপত্তাও বেশি, পাঠক সমাগমও আগের চেয়ে বেশি হবে। আমরা আশা করছি সামনে হয়তো মানুষজন আসা শুরু করবে আর কি।
এবারের বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর 140টি স্টল রয়েছে। মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কাল দিল্লির বিধানসভা নির্বাচন, ভোটার লড়াইয়ে মুখোমুখি আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস। কার হাতে শাসনভার তুলে দেবেন দিল্লির বাসিন্দারা? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রেখে তাদের মন যেভাবে জয় করেছে আম আদমি পার্টি, তা আর কেউ পারেনি। তবে এবার বেশ কয়েকটি আসনে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মুসলিম অধ্যুষিত সেসব আসনে জয়ী হয়ে চমক দেখাতে পারে কংগ্রেস, মত অনেকের। গেল 3 বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লি শাসন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। 2013 সালে কংগ্রেসের সমর্থনে জিতলেও 2015 সালে একাই বাজিমাত করে আম আদমি পার্টি। 70টি আসনের 67টি পকেটে পড়েন কেজরিওয়াল। 2020 সালেও জিতে নেন 62টি আসন। পরপর 3 বার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। জরিপ বলছে, কেজরিওয়ালের জনবান্ধব সিদ্ধান্তই তার টানা সাফল্যের চাবিকাঠি। প্রথম বছর দলটির স্লোগান ছিল বিজলি হাফ পানি মাফ, অর্থাৎ বিদ্যুতের বিল করা হবে অর্ধেক আর বিনামূল্যে দেয়া হবে পানি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন। এছাড়া সরকারি বাসে মেয়েদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেন। সরকারি ক্লিনিকগুলোতে করেন বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা। আমূল পরিবর্তন আনেন সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থায়। এবার জয়ী হলে মেয়েদের জন্য বিশেষ ভাতার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন থেকেও বিজেপি টানা 6 বছর দিল্লির মসনদে বসতে পারেনি। প্রথম 3 বার কংগ্রেসের কাছে আর পরের 3 বার ধরাশায়ী আম আদমি পার্টির কাছে। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার খরচ কমাতে আম আদমি পার্টি যেসব পদক্ষেপ নিয়েছে তা আর কাউকে নিতে দেখেনি দিল্লিবাসী। তাছাড়া দিল্লিতে বিজেপির নেতৃত্বের ঘাটতি আছে বলেও মনে করেন কেউ কেউ। দিল্লিবাসী মনে করেন আম আদমি পার্টি প্রতিশ্রুতি রক্ষা করে, যে কারণে অন্য কোনো দলকে তারা ভোট দেয় না। তাছাড়া দিল্লিতে গেরুয়া শিবিরের তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। দিল্লিতে মদনলাল খুরানা বা কেদারনাথ সাহানির মতো স্থানীয় নেতার বিজেপিতে নেই। তাই প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকদের মতে বিজেপি নয়, এবার বরং কংগ্রেসের সাথে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আম আদমি পার্টির। 70টি আসনের মধ্যে 12টির ভোটার মুসলিম ও অন্যান্য দলিত গোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবেই কংগ্রেসের ভোট ব্যাংক। তাদের দিকে বাড়তি মনোযোগ দিয়েই প্রচারণা চালাচ্ছে কংগ্রেস। যদিও গেল 2 নির্বাচনে কোনো আসন পায়নি কংগ্রেস, তবে এবার কেজরিওয়ালকে কড়া চ্যালেঞ্জই জানাচ্ছে দলটি। আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। উদ্ধার অভিযানের জেরে গাজায় হালনাগাদ করা হয়েছে নিহতের সংখ্যা। নিখোঁজ কয়েক হাজার ফিলিস্তিনি, আর সেই হিসেবে প্রাণহানির শঙ্কা করা হচ্ছে 61,709 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় 18,000ই শিশু। যুদ্ধে আহত প্রায় 1,12,000 ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য বলছে, ইসরায়েলের হামলায় নিহত 76% ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 14,000-এর বেশি মরদেহ, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজা উপত্যকায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 1000-এর বেশি স্বাস্থ্যকর্মী, 2 শতাধিক সংবাদকর্মীর। কয়েকটি চেয়ার আর পবিত্র কোরআন শরীফ, এই ছিল ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ দেইফের সম্পদ। ছোট্ট একটি কক্ষে পরিবারের বাকি সদস্যদের নিয়েই বসবাস করতেন হামাসের সামরিক শাখার সাবেক এই প্রধান। অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়ার পরও তার জীবনযাপনে কোনো আড়ম্বর ছিল না। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তা আলোড়ন তোলে। ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত একটি অ্যাপার্টমেন্টের ছোট্ট কক্ষ। এটি ছিল ইসরায়েলের আতঙ্কে পরিণত হওয়া হামাস নেতা মোহাম্মদ দেইফের ঘর। আসবাব বলতে শুধুই কয়েকটি চেয়ার আর একপাশে স্তূপ করে রাখা কিছু বই এবং পবিত্র কোরআন। সম্পদ বলতে এতটুকুই ছিল আলোচিত এই যোদ্ধা। সম্প্রতি হামাস জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় 5 মাস আগে নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক প্রধান। এরপর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন তার পরিবারের সদস্যরা। এ সময় দেইফের স্ত্রী জানান, বিয়ের পর থেকে নির্দিষ্ট কোনো স্থানে বেশি দিন অবস্থান করতেন না তারা। নেই কোনো স্থায়ী সম্পদও। হামাসের প্রভাবশালী নেতা এবং ফিলিস্তিনের জনপ্রিয় যোদ্ধা হওয়ার পরও চলাফেরা করতেন খুবই সাধারণভাবে। এক চোখ অন্ধ এবং চলৎশক্তিহীন হওয়ার পরও ইসরায়েলের জন্য দেইফ ছিলেন মূর্তিমান আতঙ্ক। বছরের পর বছর ফাঁকি দিয়েছেন মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাকেও।
1965 সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেয়া দেইফের আসল নাম মোহাম্মদ মাসরি। কাশেম ব্রিগেডের প্রধান হয়েই জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে। এছাড়াও গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল। তার বিরুদ্ধে রয়েছে বহু ইসরায়েলিকে হত্যার অভিযোগ। অপারেশন আল-আকসা ফ্লাডের মাস্টারমাইন্ড বলা হয় দেইফকে। 2 বছর ধরে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিপিএল এ কোয়ালিফায়ার 1-এ চিটাগাং কিংসকে 9 উইকেটে হারিয়ে আসার প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল ফরচুন বরিশাল। চিটাগাংয়ের দেয়া 150 রানের টার্গেট 16 বল হাতে রেখেই টপকে যায় তামিম ইকবালের দল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দনগরীর দলটির। 34 রানে টপ অর্ডারের 4 ব্যাটারকে হারায় তারা। সাজঘরে ফেরেন খাজানাফে, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও মোহাম্মদ মিথুন। এরপর 77 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন পারভেজ ইমন ও শামীম পাটোয়ারি। ইমন 36 রানে ফিরলেও 50-র দেখা পান শামীম। শেষ পর্যন্ত 47 বলে 79 রান করে ফেরেন তিনি। আর মোহাম্মদ আলীর 5 উইকেট শিকারে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 149 রানে থামে চট্টগ্রামের ইনিংস। এর জবাবে 29 রান করে তামিম ইকবাল আউট হলেও 95 রানের জুটি গড়ে বরিশালের জয় নিশ্চিত করেন তাওহিদ হৃদয়, তাফিদ মালান। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।